আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা আরব দেশগুলোকে সতর্ক করেছে। তারা নোটিশ দিয়ে দিয়েছে যে যদি এ সপ্তাহে যুদ্ধবিরতি না হয় তবে আগামী সপ্তাহ থেকে ইরানের সাথে যুদ্ধ আরো ছড়িয়ে পড়বে। আপনারা কি এ কথার অর্থ বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা আরবদের একটা ইশারা দিচ্ছে, যুদ্ধবিরতি করাও, আমাকে বাঁচাও, তা না হলে যুদ্ধ বেড়ে যাবে এবং তোমাদের উপর ক্ষেপণাস্ত্র এসে পড়বে। আমেরিকা এখন কিছুটা এই ধরনেরই অনুভব করছে, কারণ তারা নিজেদের এতটা ভাব ও প্রভাব দেখিয়ে রেখেছে যে সরাসরি ইরানের মুখে গিয়ে বলতে পারছে না, ভাই মারা বন্ধ করো। বুঝতে পারছেন তো? তাই এখন তারা আরবদের বলছে আগামী যে সপ্তাহটি আসছে সেখানে আমাদের যুদ্ধ আরো বড় আকার ধারণ করবে। যুদ্ধ বৃদ্ধি পাওয়ার অর্থ হলো আরব দেশগুলোর উপর হামলা হবে, আরবে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর উপরও হামলা হবে। আমেরিকা এবং আরব দেশগুলো চায় না যুদ্ধ আর এগোক, কারণ এতে আরবদের বিশাল ক্ষতি। ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধিমত্তা দেখুন। আরবদের হুমকি দিয়ে দিল যে যদি যুদ্ধবিরতি না হয় তবে যুদ্ধ বাড়তে চলেছে। এরপর স্বয়ংক্রিয়ভাবে সব আরব দেশ বলতে শুরু করবে যে তবে তো যুদ্ধবিরতি হওয়াই উচিত। আমেরিকার অবস্থাটা একটু দেখুন। ৩ দিন আগে ইরান যখন হুমকি দিয়েছিল যে আমাদের বেসামরিক অবকাঠামোতে আমেরিকা যদি আর হামলা চালায় তবে আমরা আরবদের উপর জোরালো আক্রমণ শুরু করব। তারপর থেকে আমেরিকা আর ইরানের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করেনি। তবে আপনাদের একটা স্যাটেলাইট ছবি দেখাচ্ছে। এটি ইরানের একটি নতুন জায়গা যেখানে এই দরিয়াবল পরমাণু গবেষণা কেন্দ্র তৈরি করা হচ্ছে। এটি এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। এখানে ইরানের পরমাণু অস্ত্রও নেই এবং তারা এখনো তেমন কিছু করছেও না। তারা শুধু এটি তাদের ইউরেনিয়ামের নতুন একটি ঘাঁটি হিসেবে তৈরি করতে শুরু করেছিল, একদম শুরুর পর্যায়ে ছিল। আমেরিকা সেই জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছে, যার ফলে সেখানকার কাজ বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে যেসব কর্মকর্তার তথ্য আমার কাছে এসেছে সেসব ইরানিরা জানিয়েছেন যে আবদান অঞ্চলে ছোটখাটো হামলা হয়েছে। তাই এই বিষয়টি মাথায় রাখবেন যে ইরানের উপর আমেরিকা সমুদ্র পথে থাকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর মাধ্যমে প্রতিদিন ২৪ ঘন্টায় ছোটখাটো হামলা চালিয়ে যাচ্ছে। এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে আমেরিকা হামলা চালাচ্ছে। এই দেখুন, সমুদ্রের ভেতরের যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার। এই এয়ারক্রাফট ক্যারিয়ারে F-35 যুদ্ধ বিমান মোতায়েন আছে। সমুদ্রের এই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেই F-35 উড়ে যাচ্ছে এবং ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তো আজ যে হামলা দেখাচ্ছি সেটা আজই করা হয়নি, তবে এর ফুটেজ আজ সামনে এসেছে। এই দেখুন, ইরানের জস্ক এলাকার ওয়াটার প্লান্টে হামলা চালানো হয়েছে, যে পাইপলাইন আর ওয়াটার প্লান্ট থেকে 10,000 ইরানি পানীয় জল পেত। আমেরিকা সেই প্লান্টটি উড়িয়ে দিয়েছে। ইরানের আরেকটি ছোট শহর হলো দেশফুল, সেখানেও আমেরিকা হামলা চালিয়েছে। ইরানে মৃতের সংখ্যা বেড়ে 57 ছুঁয়েছে এবং আহতদের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। আমেরিকা বিশাল এক প্রস্তুতির মধ্যে রয়েছে। তারা মধ্যপ্রাচ্যে তাদের ফুয়েলিং বিমান টানা পাঠিয়ে যাচ্ছে। আমেরিকার সংসদে একটি বিল আনা হচ্ছে যার মাধ্যমে মূল নিষেধাজ্ঞা তো রাশিয়ার উপর চাপানো হবে। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই বিলে ইরানকেও যুক্ত করা উচিত এবং ইরানের উপরও একইভাবে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। আমেরিকার জ্বালানি মন্ত্রীর বক্তব্য শুনুন। এই যে আমেরিকার জ্বালানি মন্ত্রী, তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ উপায়ে এ যুদ্ধ শেষ করতে প্রস্তুত। হ্যাঁ রে ভাই, অবস্থা দেখুন। নিজে বলতে পারছে না, তাই অন্য নেতাদের দিয়ে বলাচ্ছে। বলছেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে শান্তি প্রতিষ্ঠার জন্য তো দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। তাই ওপাশ থেকে শান্তির বার্তা এলে আমরাও শান্তি বজায় রাখব। আরে ভাই, তারা তো শান্তিতে ছিল, তোমরাই তো সরাসরি হামলা চালিয়ে খামেনিকে হত্যা করলে, শহীদ করলে। দ্বিতীয়বার যখন আবার এই যুদ্ধ বাঁধল তখনও যখন খামেনির জানাজা বের হচ্ছিল তখন তোমরাই ইরানের সীমান্ত এলাকায় হামলা চালিয়েছিলে। একটু দাঁড়ান, সামনে আরও শুনুন। সে আরও বলেছে ইরান যদি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালী মুক্ত করে দেয়, এর উপর নিজের দাবি ছেড়ে দেয় এবং একে পুরোপুরি স্বাধীন রেখে কোনো দখলদারি না করে, তবে খুব শান্তিতেই যুদ্ধ শেষ হতে পারে। অর্থাৎ এটি তো সেই একই কথা হলো। দুজনের লড়াইয়ে একজন অপরজনকে বলছে, ভাই তুই তোর বাড়ি খালি করে দিয়ে চলে যা, তাহলে ঝামেলা মিটে যাবে। দেখুন, আমেরিকার কর্মকর্তারা স্বীকার করছে যে ইরান এ পর্যন্ত তাদের 30টি MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। আমার বন্ধুরা, আরবদের এবার লজ্জা পাওয়া উচিত। তাদের বাপদাদারা ভুল ছিল, তবে আজকের প্রজন্ম অন্তত বুঝতে পারছে যে আমাদের কার পক্ষে থাকা উচিত। কিন্তু রক্তের ভেতরে যদি ভুল থাকে তবে আর কি করা যাবে? এবার এই রিপোর্টটি দেখুন, এই মুখটা দেখুন, এই গৃহপালিত কুকুরটাকে দেখুন। এ হলো আরবদের কুকুর, এ হলো আরবদের কুকুর, একজন সাবেক জেনারেল। ইসরায়েল নিউজ চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে সে ইসরায়েলি চ্যানেলে বসে বলেছে ইরান যে বর্বর ও ভয়াবহ হামলা চালাচ্ছে এবং পুরো অঞ্চলকে ঝুঁকিতে ফেলছে, ইরানকে এর পরিণাম ভুগতে হবে। সম্মানিত সুধী, এই আরবরা এখন নিজেদের বিশ্বাসঘাতকতার পরিণামই ভুগছে। সমস্ত মুসলিম এখন এদের আসল রূপ বুঝে গেছে। মুসলমানরা আজ এদের উপর ঠিক সেভাবেই অভিশাপ পাঠাচ্ছে যেভাবে ইসরায়েলি এবং ইহুদিদের উপর পাঠায়।
আজ আপনারা নিজেরাই আবার সিদ্ধান্ত নিন, আপনারা কি এই ধরনের ইহুদি ও আরবদের পক্ষে আছেন, নাকি ফিলিস্তিন, ইরানের নিষ্পাপ শিশু, গাজার শিশুদের মতো মুসলিমদের পাশে দাঁড়িয়ে আছেন? সবকিছু এখন পানির মতো পরিষ্কার দেখা যাচ্ছে। কে শয়তানের পক্ষে, কে মানবতার পক্ষে, কে দিনের পক্ষে, আর কেই বা পৈশাচিকতার পক্ষে। হরমুজ প্রণালীর এই GIF চিত্রটি দেখুন। এখানে এখন খুব কম জাহাজ চলাচল করছে। তবে ইরান জানিয়েছে যে 2টি জাহাজ তাদের নির্দেশিত পথ দিয়ে যাচ্ছিল না, সেগুলোর দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ আমাদের মনে হচ্ছে এই 2টি জাহাজই বিস্ফোরকের সাথে ধাক্কা খেয়েছে। ইরান টানা ইরাকের কুর্দি যোদ্ধাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আজও খবর এসেছে যে ইরানি হামলায় 8 জন কুর্দি যোদ্ধা গুরুতর আহত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটি বিশেষ পডকাস্ট সাক্ষাৎকার এসেছে। এটি সে পডকাস্ট সাক্ষাৎকার যেখানে আব্বাস আরাকচি বলেছেন, আমাদের নিয়ে আমেরিকা 2টি ভুল হিসাব করেছিল। প্রথমত, তারা ভেবেছিল ইরানের উপর এক ঝটকায় হামলা চালিয়ে সব কিছু ধ্বংস করে দেবে। দ্বিতীয়ত, তারা ভুল ভেবেছিল যে আমাদের উপর ছোটখাটো হামলা করলেই আমরা নতি স্বীকার করব এবং হার মেনে নেব। কিন্তু তা ঘটেনি। আর শেষ পর্যন্ত আমেরিকাকে যুদ্ধ থামাতে বাধ্য হতে হয়েছে। ইরান এক সাহসী জাতি। এই ঘটনাটি নিজেই আপনাকে বুঝিয়ে দেবে যে ইরানি আসলে কাদের বলে। এই সাক্ষাৎকারে আব্বাস আরাকচি জানিয়েছেন, আমি মার্কিন কর্মকর্তার চোখের দিকে চোখ রেখে বলেছিলাম, তোমরা কি জানো, তোমরা কি কখনো এমন কোনো পরিস্থিতিতে বৈঠক করেছো যে বৈঠকে তোমরা কাদের সাথে বসছো এবং তোমরা যেখানে আছো সেখানে তোমাদের হত্যা করা হতে পারে জেনেও বসেছো? ইসরায়েল তো আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছিল এবং তা সত্ত্বেও আমরা কোনো ভয় না পেয়ে তোমাদের সামনে বসে কথা বলছি। তোমরা কি কখনো কাউকে এভাবে দেখেছো? মার্কিন কর্মকর্তা একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন। তারা ধাক্কা খেয়েছিলেন যে আরে, এই পরিকল্পনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানলেন কিভাবে? আর এই লোক তো ভয়ও পাচ্ছে না, সামনে বসেও কথা বলছে, উল্টো আমাদেরকে বোঝাচ্ছে। আব্বাস আরাকচি আরও বলেন, আমি তাদের বলেছিলাম যে ইরান ভেনেজুয়েলা নয়, যে তোমরা ভেনেজুয়েলার একজন মানুষকে অপহরণ করলে আর সবাই ভয়ে পিছিয়ে গেল। আমরা এক সাহসী জাতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটাও নিশ্চিত করেছেন যে আমি সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সাথে দেখা করিনি। আমার মনে হয় খুব কম মানুষই মোস্তফা খামেনির সাথে দেখা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটাও নিশ্চিত করেছেন যে আমি সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সাথে দেখা করিনি। আমার মনে হয় খুব কম মানুষই মোস্তফা খামেনির সাথে দেখা করেছেন, আর ওনার নিরাপত্তা ও সুরক্ষার জন্য এটাই জরুরি। আব্বাস আরাকচি আরও জানিয়েছেন যে আমাদের পরিকল্পনা আগে থেকেই এটি ছিল যে আমাদের নেতৃত্বকে, আমাদের সুপ্রিম লিডারকে যদি নিশানা করা হয় তবে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও বলেন, আমরা আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাব। চাই সেই আলোচনার বৈঠকে সুফলের আশা মাত্র 10% হোক না কেন, তবুও আমরা আমেরিকার সাথে আলোচনা করে যাব। আমি ব্যক্তিগতভাবে ইরানের এই দৃষ্টিভঙ্গির বিরোধী যে প্রতিপক্ষ আক্রমণ চালিয়ে যাক, প্রতিপক্ষ আমাদের 12টা বাজিয়ে যাক, আমাদের সুপ্রিম লিডারকে হত্যা করে দিক, আমাদের অন্যান্য নেতাদের হত্যা করুক, আলী লারিজানির মতো ব্যক্তিত্বকে হত্যা করুক, কিন্তু তাও আমরা আলোচনা করতেই থাকব। তিনি সামনে এও বলেন যে যদি 10 দিন আগেও চুক্তি হয়ে যেত তবে আলী লারিজানি বেঁচে যেতেন এবং আমাদের কিছু শীর্ষ নেতা বেঁচে যেতেন, আমাদের স্টিল প্লান্ট বেঁচে যেত। ভাই সাহেব, এই বিষয়টি আমার মাথায় ঢুকছে না যে আপনি যখন যুদ্ধে নেমেছেন তখন তো ক্ষতি সবচেয়ে বেশি হবেই। তা না হলে যদি চুক্তির এতই তাগিদ থাকে তবে অবিলম্বে আমেরিকার সামনে নতজানু হয়ে যান যে ভাইয়া, আমাদের এগ্রিমেন্ট করতে হবে, ডিল করতে হবে। এই ধরনের কথাবার্তার কারণেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে ইরানের স্লোগান ও বিক্ষোভ হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই এক্সপোজ করে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের সুপ্রিম লিডার শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি কোথায় ছিলেন তা শত্রুরা জানত, কারণ এটি ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় গলদ। অর্থাৎ তিনি মেনে নিয়েছেন যে আমাদের IRGC-তে সেনাবাহিনীতে ও কর্মকর্তাদের মধ্যে বিশ্বস্ততার অভাব বা গাদ্দার উপস্থিত ছিল। এরপরে তাদের উপর হামলা হয়েছে, আর আজকেও সেই গাদ্দাররা রয়ে গেছে। সে নিরাপত্তা ত্রুটি এখনও পুরোপুরি দূর করা যায়নি। এখনও আমাদের অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ এ নিয়ে কাজ করছে। তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করলেন যে ভেতরে গাদ্দার আছে। তাই ইরানের সবার আগে সেই সব লোকদের দিকে নজর দেওয়া উচিত যারা জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত থেকে সেখানে গেছে, যারা অফিসিয়ালি কোনো কাজ, মাদ্রাসা বা কলেজে গেছে। আমি তাদের কথা বলছি না, কিন্তু এই যে অনেকে মাদ্রাসা পড়ার নামে যাচ্ছে অথচ সেখানে পড়ালেখা করছে না, স্টুডেন্ট ভিসে গিয়ে সেখানে পড়ে আছে, সেই সব লোকদের দিকে নজর দেয়া উচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি কিন্তু বেশ আশঙ্কাজনক। ইরানের ভেতরে যে প্রচুর বিশ্বাসঘাতক রয়েছে এই বিষয়টি আমি আগেই টের পেয়েছিলাম। জনাব আব্বাস আরাকচি বলছেন, আমার মতে আমি যতটুকু জানি শত্রুরা জানত যে সকালবেলা সুপ্রিম লিডার ওনার নিজ বাড়িতে আছেন। আমেরিকারও জানা ছিল যে ঠিক কোন সময় হামলাটি চালাতে হবে, আর সেই কারণেই তারা যখন হামলাটি চালায় তখন ইরানের শীর্ষ কমান্ডার এবং IRGC-র প্রায় 40 জনের মতো কর্মকর্তা ওনার সাথেই ছিলেন। তাহলে বুঝতে পারছেন এতদিন ধরে আমি যা বলে আসছিলাম এবং যে বিষয়টি নিয়ে আমি চিন্তিত ছিলাম তাই বাস্তব প্রমাণিত হলো।
ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যখনই প্রশ্ন তুলতাম তখনই মানুষের খারাপ লাগতো। অনেকে বলতো 1-2 টাকার মানুষ নাকি ইরানের কাছে জবাবদিহি করতে চাইছে। অথচ আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করছেন যে তাদের সারিতে গাদ্দার রয়েছে, নিজেদের মানুষদের মধ্যে বিশ্বাসঘাতক রয়েছে, নিরাপত্তার বড় ত্রুটি রয়ে গেছে, আর সেই ত্রুটি আজও দূর করা যায়নি। যাই হোক, এখন ইরানকে বিশেষ করে যারা বিদেশি নাগরিক রয়েছে তাদের উপর সবচেয়ে আগে কড়া নজর রাখতে হবে। পাশাপাশি ইরানের সংবেদনশীল পদে থাকা কর্মকর্তাদের উপরও নজরদারি চালাতে হবে। বর্তমানে ইরানের সুপ্রিম লিডারকে যেভাবে আত্মগোপনে রাখা হয়েছে তা একটি অত্যন্ত সঠিক এবং প্রশংসনীয় সিদ্ধান্ত। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। ইয়েমেন সৌদি আরবের উপরে নৌ ব্লকেড অর্থাৎ নৌ অবরোধ আরোপ করেছে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মারাত্মকভাবে বদলে গেল। এই অবস্থায় সৌদি আরবের সাথে যদি ইয়েমেনের যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তান কি করবে সেটা এখন দেখার বিষয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে আমেরিকার সাথে মূলত ইরান এখন ফুল স্কেল অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধের ভেতরে রয়েছে এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জনগণকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা বলেছে। এদিকে ওয়াশিংটন পোস্ট, আমেরিকার খুব প্রভাবশালী পত্রিকা, সেই পত্রিকা বলছে যে আমেরিকা এবং ইরান একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে। এদিকে আজকে ইরানের আইআরজিসির নৌ ইউনিট অর্থাৎ নৌবাহিনী বাহরাইন এবং কুয়েতে 3 দফা হামলা চালিয়েছে। এই হামলাগুলো মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে। 2 দিন আগে যে বলেছিল সেই ঘোষণা সম্ভবত বাস্তবায়ন শুরু হয়েছে। এপাশে দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত নাগরিকদের সরে যেতে বলেছে, চলে যেতে বলেছে। এদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কোনো নাগরিক যেন এই মুহূর্তে ইরান সফর না করে, অর্থাৎ ইরানে যাওয়া নিষেধ। তার মানে দাঁড়াচ্ছে পরিস্থিতি খুবই খারাপ। এই অবস্থায় তেলের দাম বেড়ে $90 উপরে চলে গেছে প্রতি ব্যারেল। আমেরিকায় তারা গ্যাসোলিন বলে, গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন $4 পৌঁছেছে, যেটা 1 বছর আগে এর চেয়ে অনেক কম ছিল। তার মানে আমেরিকার ভোক্তাদের ভেতরেও কিন্তু একটা মারাত্মক অসন্তোষ তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তাদের সামনে কূটনীতির দরজা খোলা। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছেন যে তারা সুনির্দিষ্ট মিডিয়েটর অর্থাৎ মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা যুদ্ধ কমানোর প্রস্তাব পেয়েছেন, কিন্তু ইরান এই বিষয় নিয়ে ভাবছে না। ইরানের পক্ষ থেকে বরং ঘোষণা দেওয়া হয়েছে আইআরজিসির পক্ষ থেকে যে তারা মার্কিন বাহিনীকে চরম শিক্ষা দেবে, যে শিক্ষার কারণে বিশ্বের আর কেউ যাতে ইরানের দিকে আগ্রাসন চালানোর চিন্তাও না করে। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন আমি যে খবরগুলোর মূল পয়েন্ট তুলে ধরলাম সেগুলো প্রত্যেকটা কত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কার্যত অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে আছে এরকম একটা পরিস্থিতি। এই অবস্থা আসলে কি হতে যাচ্ছে এবং আদৌ কি কূটনৈতিক কোনো প্রক্রিয়া এখানে কাজে লাগবে কিনা, এ সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই যে খবর আমি আপনাদেরকে জানিয়েছি সেটার একটু ইলাবোরেট করি। সৌদি আরবের উপরে ইয়েমেন একেবারে পরিষ্কারভাবে নৌ অবরোধ আরোপ করেছে, অর্থাৎ সৌদি আরব এখন আর ইয়েমেনের উপকূলীয় ভাগ বা ইয়েমেনের নিয়ন্ত্রণে যে সমস্ত জলসীমা আছে সেগুলো আর পার হতে পারবে না। সেটা কি বাব আল মানদেব প্রণালী। এখানে আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে সৌদি আরব বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে কিনা। সৌদি আরব হরমুজ প্রণালী ব্যবহার করে যে সমস্ত তেল ইউরোপ আমেরিকার দিকে পাঠায় বা উত্তর আফ্রিকার দিকে পাঠায়, সেই সমস্ত তেল এডেন উপসাগর হয়ে বাব আল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগর দিয়ে, সুয়েজ খাল দিয়ে, ভূমধ্যসাগর দিয়ে যায়। আর এই হরমুজ প্রণালীর ক্রাইসিসের কারণে তেলের একটা বিরাট অংশ প্রায় প্রতিদিন লোহিত সাগরের যে ইয়ানবু বন্দর, এই বন্দর দিয়ে প্রায় 50 থেকে 60 লাখ ব্যারেল তেল পরিশোধিত অপরিশোধিত মিলে রপ্তানি করে। এই তেলের একটা অংশ ইউরোপের দিকে, উত্তর আফ্রিকার দিকে যায়, আর একটা অংশ এশিয়ার দিকে আসে। ভারত, চীন বা জাপান, কোরিয়া, হয়তো আরো কেউ কেউ নেয়।
তো সেক্ষেত্রে এই হরমুজ প্রণালী ব্যবহার করে তেল পাঠালেও অথবা ইয়ানবু বন্দর ব্যবহার করে তেল পাঠালেও বাব আল মানদেব প্রণালী ব্যবহারের কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ বাব আল মানদেব প্রণালী দিয়ে প্রতিদিন সৌদি আরব যে পরিমাণে তেল এখন পরিবহন করে বা রপ্তানি করে তার মূল্য প্রায় প্রতিদিন 52,000 কোটি টাকা। ফলে সৌদি আরবের উপর যখন ইয়েমেনের হুতিরা নৌ ব্লকেট আরোপ করছে, নৌ অবরোধ আরোপ করছে, তখন কিন্তু সৌদি আরব মারাত্মক সংকটে পড়ে যাবে। ওপাশে হরমুজ প্রণালী দিয়ে সংকট, এপাশে বাব আল মানদেব প্রণালী দিয়ে সংকট, অতএব সৌদি আরব কিন্তু বড় রকমের সংকটে পড়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, ইয়েমেনের হুতিরা কেন সৌদি আরবের উপরে এই নৌ অবরোধ আরোপ করলো? আপনারা সবাই জানেন, কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনি জানাজা এবং দাফন অনুষ্ঠানে ইয়েমেনের কিছু লোক গিয়েছিল। তাদেরকে ইরানের বিমান ইয়েমেন থেকে ইরানে নিয়ে গিয়েছিল এবং ইরান থেকে ইয়েমেনে ফেরত দিয়েছিল। আপনারা সবাই হয়তো জানেন, আমি বলেছি, তারপরে আজকে জাস্ট উল্লেখ করছি প্রেক্ষাপটটা কি। যেদিন ইয়েমেনের লোকজনকে ইরান থেকে ইয়েমেনে নিয়ে গেছে সেদিন কিন্তু সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব বোমা বর্ষণ করেছে। ফলে ইরানের বিমান সেখানে নামতে পারেনি, নেমেছিল আল হুদাইদা বিমানবন্দরে। ইয়েমেনের উপরে আজ 12 বছর ধরে নৌপথে, আকাশপথে এবং স্থলপথে সব পথে অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব ইয়েমেনের উপরে। 2021 সালে যুদ্ধবিরতি হলেও এখন সৌদি আরবের সাথে ইয়েমেনের যুদ্ধ না থাকলেও এই অবরোধ কিন্তু তারা তোলেনি। ইরান এই বিমান পাঠিয়ে এক ধরনের অবরোধ ভাঙার চেষ্টা করেছে অথবা ওই প্রয়োজনটা মিটিয়েছে, কিন্তু ইরানের বিমান নামতে দেবে না সানা বিমানবন্দরে বলে সেই বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছিল। আর যেদিন ইয়েমেন থেকে ওই সমস্ত লোকজনকে আনতে গিয়েছিল ইরান বিমান পাঠিয়ে, তখন ইরানের বিমানে হামলা চালাবে বলে সৌদি আরব যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছিল। সেদিন ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র মেরে সৌদি আরবের বিমানকে তাড়িয়ে দিয়েছিল। তার মানে সৌদি আরব ইয়েমেনের উপরে শত্রুতা বন্ধ করেনি। এই যে শত্রুতা বন্ধ করেনি, এই কারণে ইয়েমেন এখন দেখছে যে বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে প্রতিদিন সৌদি আরব বিপুল পরিমাণে তেল রপ্তানি করে, অথচ তারা তাদের বন্দর আকাশপথ কোনো কিছু ব্যবহার করতে পারছে না। এই জায়গা থেকে তারা এখন সৌদি আরবের উপরে অবরোধ আরোপ করে দিল। ইরানের বিমান যাওয়ার পরে যদি সৌদি আরব সেখানে এরকম হামলার ঘটনা বা যুদ্ধ বিমান উড়িয়ে হামলার চেষ্টা না করত, তাহলে হয়তোবা ইয়েমেনের হুতিরা, ইয়েমেনের হুতি সমর্থিত সরকার এই পদক্ষেপ নিত না। কিন্তু এখন তারা দেখেছে যে সৌদি আরব যখন সেই শত্রুতাই করে যাচ্ছে, তাহলে আমাদের বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে সৌদি আরব এটা তেল পাঠাতে পারবে না, নৌ অবরোধ আরোপ করে দিল। তার মানে এখন পরিস্থিতি যা দাঁড়ালো তাতে ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে প্রচন্ড রকমের যুদ্ধ লেগে যেতে পারে। যদি যুদ্ধ না লাগে তাহলে তো ভালো কথা, আর যদি যুদ্ধ লাগে তাহলে কি দাঁড়াবে? তাহলে পাকিস্তানের কিন্তু জড়িয়ে পড়ার একটা প্রশ্ন থাকতে পারে, জানি না কি হবে। কারণ পাকিস্তানের সাথে সৌদি আরবের নিরাপত্তা চুক্তি আছে। এপাশে আমি আর একটা খবর দেখলাম আল জাজিরাতে, যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং সৌদি আরব তারা দুইজন সম্মিলিতভাবে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে এমন আশঙ্কা রয়েছে। তার মানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভিন্ন মাত্রা পেল এবং আরো বেশি উত্তপ্ত হয়ে উঠল। এপাশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে ইরান এই মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের ভেতরে রয়েছে এবং যুদ্ধের ভেতরে থাকলে দেশের নাগরিকদের জন্য অনেক দুঃখ, ক্লেশ, হতাহতের ঘটনা অনেক কিছু ঘটতে পারে। এই পরিণতির জন্য যে কোনো সুবিধা অসুবিধার জন্য যাতে ইরানের জনগণ প্রস্তুত থাকে তিনি সেই আহ্বান জানিয়েছেন। এপাশে IRGC ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা কোনো মতেই এখন আর আমেরিকার সাথে কোনো আপোষ সফায় যাবে না। আমেরিকাকে বরং এমন শিক্ষা দেবে, যুদ্ধের ভেতর দিয়ে এমন শিক্ষা দেবে যে শিক্ষার প্রেক্ষাপটে আমেরিকা সহ পৃথিবীর আর কোনো দেশ যাতে ইরানের দিকে আগ্রাসন চালানোর সাহস আর না পায়, এই শিক্ষাটা দিতে চায়। এটা তাদের অঙ্গীকার, যার কারণে তারা আর কোনো আলোচনায় যেতে চায় না। এবং এখানে তারা উল্লেখ করেছে যে আমরা আমাদের সর্বোচ্চ নেতার যে নির্দেশনা, গাইডলাইন এবং তিনি যে মনোভাব বা চিন্তা ভাবনা লালন করেন, ধারণ করেন, এই চিন্তা ভাবনা মনোভাব এবং তার অর্থাৎ সর্বোচ্চ নেতার গাইডলাইন, দিক নির্দেশনাকে সামনে রেখে IRGC কাজ করবে। তার মানে দাঁড়াচ্ছে ইরানের পক্ষ থেকে সহজে আর কূটনৈতিক আলোচনায় বা ওই যে যুদ্ধবিরতির খেলা,
এই যুদ্ধবিরতির খেলায় সম্ভবত ইরান আর যাচ্ছে না। এবার সে আমেরিকার খুব প্রভাবশালী পত্রিকা, আপনারা সবাই হয়তো জানেন, ওয়াশিংটন পোস্ট। এই ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্টে বলা হচ্ছে যে আমেরিকা এবং ইরান একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তার মানে যে কোনো মুহূর্তে একদম ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যেতে পারে, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। গত 7-8 দিন 9 দিন ধরে যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা তাতে মূলত ইরানের দক্ষিণ অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করেছে এবং এর ভেতর দিয়ে একটা মেসেজ কিন্তু পরিষ্কার হয়েছে এবং অনেকে বিশ্লেষণে বলেছেন, আমিও প্রথম দিকেই বলেছি যে মূলত এইভাবে হামলা চালিয়ে ইরানের দক্ষিণ অঞ্চলকে আলাদা করে ফেলতে চাচ্ছে আমেরিকা এবং দক্ষিণ অঞ্চল থেকে আইআরজিসি বা ইরানের সামরিক স্থাপনার সমস্ত প্রতিরোধের ক্ষমতা সব ধ্বংস করে দিয়ে এই এলাকা দিয়ে মূলত তারা স্থল অভিযান চালানোর হয়তো চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইরান তাদের প্রস্তুতি এবং তাদের কৌশল এবং তাদের চিন্তাভাবনা সমস্ত সবকিছু খেয়াল রেখেছে এবং তারা এ বিষয়ে নিজেদেরকে প্রস্তুত রেখেছে। আমেরিকা সম্ভবত কোনো মতেই ইরানের দক্ষিণ অঞ্চলকে কেন্দ্র করে স্থল অভিযান চালাতে পারবে না। স্থল অভিযান চালাতে গেলে একটা ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটবে এবং মার্কিন প্রাণহানি ঘটবে ব্যাপক। এবং আপনারা খেয়াল করেছেন মনে হয় গত 2-3 দিনে যে যুদ্ধ হয়েছে তাতে ইরানের হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খোদ নিউ ইয়র্ক টাইমস, আপনারা সবাই জানেন যে খুবই প্রভাবশালী পত্রিকা, এই পত্রিকার রিপোর্টে বলা হয়েছে যে ইরান জর্দানের যে হামলা চালিয়েছে তাতে কয়েক ডজন সেনা আহত হয়েছে এবং বেশ কিছু সংখ্যক ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। 4 জন সেনা মারা গেছে, আমেরিকার সরকার তো স্বীকারই করেছে। ইরাকে 1 জন আর 3 জন জর্দানে। এই নিউ ইয়র্ক টাইমসও কিন্তু কবিয়ে বলছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কি? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে জর্দানে ইরানের হামলায় বহু সংখ্যক হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং KC-17, KC-135 এবং KC-46 এই সমস্ত পরিবহন বিমান এবং জ্বালানি ট্যাঙ্কার বিমান এগুলো ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে আরেকটা খবর হচ্ছে, ওয়াশিংটন পোস্টের খবরে বলা হচ্ছে আমেরিকা বিপুল সংখ্যক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে আনছে এবং এতে মনে হচ্ছে যে আমেরিকা ব্যাপকভাবে ইরানের উপর হামলা চালাতে যাচ্ছে। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে আমাদের কূটনৈতিক দরজা খোলা। আবার কোনো মাধ্যমে হয়তো তুরস্ক বা কাতার অথবা পাকিস্তান এর কোনো না কোনো দেশের মাধ্যমে ইরানের কাছে এই মেসেজ দিয়েছে যে আসুন আমরা আবার আলোচনায় ফিরি, শান্তি আলোচনা করি। কেন? যখন ইরান প্রচন্ড রকমের প্রতিরোধমূলক যুদ্ধ চালাচ্ছে আমেরিকার উপরে, আমেরিকার ক্ষয়ক্ষতিও হচ্ছে ব্যাপকভাবে, সেনা মারা যাচ্ছে এবং তাদের সামরিক ঘাঁটি স্থাপনা এবং প্রচুর সংখ্যক বিমান হেলিকপ্টার ধ্বংস হচ্ছে সেই সময়। আচ্ছা, এপাশে ওয়াশিংটন পোস্টের যদি খবর আমরা ধরি, ওয়াশিংটন পোস্টের খবরে কি বলা হচ্ছে যে আমেরিকা এবং ইরান পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে এবং প্রচুর সংখ্যক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে নেওয়া হচ্ছে। তার মানে কি? এই সমস্ত বিমান এনে তো ইরানের উপর হামলা চালাবে। ঠিক সেই মুহূর্তে আবার ইরানকে কূটনীতির আলোচনার ফাঁদে ফেলার চেষ্টা করছে। তারা এমন মেসেজ দিতে চায় যে আমরা এই মুহূর্তে যুদ্ধ কমাতে চাইছি, অথচ ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, প্রচুর সংখ্যক বিমান আনছে। এই হয়েছে আমেরিকার পরিস্থিতি এবং ইরানও সম্ভবত প্রত্যেকটা ব্যাপারে সতর্ক আছে, যার কারণে তারা এই মুহূর্তে আমেরিকার সাথে কোনো শান্তি আলোচনায় যাবে বলে মনে হচ্ছে না। এবার আমি ইয়েমেনের যে ব্লকেড সৌদি আরবের উপর, এই ব্যাপারে আমি আর একটা বিকল্প আলোচনা করি। সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে আমেরিকা ইরানের বিরুদ্ধে চরমতম লড়াই যাচ্ছে বলে মনে হচ্ছে, আমার কাছেও মনে হচ্ছে। যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ওই বাব-আল মানদেব প্রণালী, লোহিত সাগর আমেরিকার ব্যবহার করার প্রশ্ন আছে। কিন্তু লোহিত সাগর এবং বাব-আল মানদেব প্রণালী পার হয়ে ভারত মহাসাগর, আরব সাগর, ওমান উপসাগর এই দিকে আমেরিকার যুদ্ধ জাহাজ কিন্তু আনার প্রশ্ন আছে। তাদের রসদ, তাদের সেনা, গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র অনেক কিছু আনার প্রশ্ন আছে। সেক্ষেত্রে যদি বাব-আল মানদেব প্রণালী হুতিরা বন্ধ করে দেয় এখন, তাহলে আমেরিকা কিন্তু ওই কাজটা করতে পারবে না। সেক্ষেত্রে সৌদি আরবের উপর নৌ ব্লকের সৃষ্টি করে এক ঢিলে কিন্তু 2 পাখি মারার ব্যবস্থা করলো ইয়েমেনের হুতিরা। এখন এই জায়গায় আর একটা প্রশ্ন আছে, যদি ইয়েমেনের পক্ষ থেকে নৌ ব্লকেট দেওয়ার পর সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু না করে এবং পাকিস্তান যদি জড়িয়ে না যায়, তাহলে ধরে নিতে হবে যে আমেরিকাকে আটকে দেওয়ার জন্য মূলত সৌদি আরবের নামে এই নৌ ব্লকেট দিল ইয়েমেনের হুতিরা। বাকিটা দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক,
এপাশে আমি একটু আগেই বলেছি যে পুরো মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আমি